যে কোনো অপরাধেরই বাংলাদেশে বিচার হওয়া উচিত। সেটি আপনি যদি বাংলাদেশের কোনো প্রচলিত আইন ভঙ্গ করেন অথবা এমন কোনো অপরাধ করেন যে বিষয়ে আইন নাই কিন্তু এটি একটা অপরাধ, তাহলেও বিচার হতে পারে। কিন্তু আমাদেরকে বিবেচনা নিতে হবে যে বিচারের প্রক্রিয়াটা ঠিক হচ্ছে কিনা, বিচারের পদ্ধতি ঠিক হচ্ছে কিনা, এবং এমন কোনো সুযোগ তৈরি হচ্ছে কিনা যার মাধ্যমে বিচার প্রশ্নবিদ্ধ হবে। এখন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের একটি বড় অভিযোগ হচ্ছে মানবতার বিরোধী অপরাধ, গুম খুন এবং এই ধরনের কিছু অপরাধ। এখন প্রশ্ন হচ্ছে যে সেনা কর্মকর্তাদের বিষয়ে আলোচনার আগে আমরা একটু সেনাবাহিনী নিয়ে কথা বলি। আমাদের সেনাবাহিনী মূলত একটি সুশৃঙ্খল সেনাবাহিনী এবং বহু বছর ধরে তারা শৃঙ্খলার মধ্যে আছেন। স্বাধীনতা পরবর্তীকালে ছোট ছোট কয়েকটি ঘটনা ছাড়া বা বড় দুর্ঘটনা ছাড়াও এরপরে কিন্তু আমাদের সেনাবাহিনীর মধ্যে আমরা সেরকম কোনো শৃঙ্খলা ভঙ্গ দেখতে পাই নাই। এখন সেনাবাহিনী তো আদেশ তামিল করেন, সেনাবাহিনীতে যারা কাজ করেন তারা কোনো না কোনো সুপিরিয়রের অর্ডার তামিল করেন, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যদি সেই আদেশ অন্যায় হয়ে থাকে অথবা কোনো এমন আদেশ হয়ে থাকে যেটি ন্যায়নীতি সম্পন্ন নয়, তবে এর বিচারের ব্যবস্থা সেনা আইনে আছে। এখন সেনা আইনে কি বলা হয়েছে? সেনা আইনে বলা হয়েছে যে 8-2 ধারা আছে আর্মি আইনে, আমি একটু আপনাকে পড়ে শোনাতে পারি। 1952 8-2 ধারায় বলা আছে সিভিল অপরাধকে সংজ্ঞায়িত করা হয়েছে এইভাবে যে অপরাধ বাংলাদেশে সংঘটিত হলে কোনো ফৌজদারি আদালতে বিচারযোগ্য হতো, অভিযোগকৃত ব্যক্তিদের অপহরণ এবং নির্ধারিত সময়ের মধ্যে তাদের আইনানুগ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর না করা উভয় এমন অপরাধ যা ফৌজদারি আদালতে বিচারযোগ্য। তো এগুলিকে সিভিল অপরাধ হিসেবে গণ্য করা হবে। কিন্তু এই সিভিল অপরাধ যদি দায়িত্ব পালনরত অবস্থায় কোনো সেনা সদস্য করেন, তবে সেই সেনা সদস্যের কিন্তু সেনাবাহিনীর আইনে বিচার করার কথা, এবং দায়িত্বরত অবস্থায় যদি তারা কোনো অপরাধ করে থাকেন তবে এই অভিযোগ সেনা আদালতে এই অভিযোগ জানানোর কথা বা সেনাবাহিনী কর্তৃপক্ষের কাছে এই বিচারের জন্য বলবার কথা। এখন যে দুজন ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে এবং যেভাবে আটক করা হয়েছে তাতে প্রতীয়মান হয় কোনো না কোনোভাবে যে এই সেনা আইনের বিষয়টিকে উপেক্ষা করা হয়েছে, এটি একটি। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি আজকেই হয়তো লক্ষ্য করেছেন, পত্রিকায় এসেছে যে প্রেস সচিব বলেছেন যে আর কাউকে গ্রেপ্তার করার পরিকল্পনা নাই। আপনি সাধারণভাবে চিন্তা করেন যদি কেউ অপরাধ করে থাকে হ্যাঁ, উনি বলেছেন যে আর কোনো সেনা সদস্যকে বা সেনা অফিসারকে গ্রেপ্তার করার কোনো পরিকল্পনা নাই বা করা হবে না, এরকম একটা ধারণা দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে অপরাধ হয়েছে কি বা অভিযোগ কি শুধু এই যতজনকে মানে সমন করা হয়েছে এবং আটক করা হয়েছে তাদেরই বিরুদ্ধে, নাকি অপরাধ আরো করেছেন এরকম আছে? তো তাদেরকে কোন কারণে বিচারের সম্মুখীন হতে হবে না বা আটক করার পরিকল্পনা নাই, আর এদেরই বা কেন পরিকল্পনায় আটক করা হয়েছে, এটা একটা প্রশ্নবিদ্ধ হয়ে গেল। কিন্তু কেননা যদি এমন হয়ে থাকে যে 15 জন 25 জন কিংবা 30 জনের পরে আরো 10 জন 20 জন বা 25 জন আছে, তাহলে পরিকল্পনা নাই এই শব্দটা কি আসলে? বিচার হলে সবারই হবে, পরিকল্পনার কি আছে? আটক হলে সবাই হবে, আটক না হলে কেউ হবে না। পরিকল্পনা করে কি আসলে কাউকে বিচারের সম্মুখীন করা হয়, নাকি বিচার প্রয়োজন সেই জন্য সম্মুখীন করা হয়? ফলে এই বক্তব্যগুলি আসলে খুবই ধোঁয়াশাগ্রস্ত আমার কাছে মনে হচ্ছে। এটা এক ধরনের আমাদেরকে কনফিউজ করে সাধারণ নাগরিকদেরকে। আমার কাছে সবসময় মনে হয়েছে যে অপরাধ নানাভাবে সংঘটিত হতে পারে। প্রথম বিষয় হচ্ছে অপরাধের অভিযোগ আসলেই অভিযুক্ত ব্যক্তি অপরাধী না, এবং যাদেরকে অভিযোগ করা হয়েছে সকলে যে অপরাধী প্রমাণিত হবেন এটাও আসলে মানে সম্ভাবনা নেই। কারণ কখনোই একটি অভিযোগে সকলে সমান অপরাধীও হন না, সবাই অভিযুক্ত হন না, এবং বিচারে বহু মানুষ খালাস হয়ে যান। এখন আইসিটি আইনে একটি পরিবর্তন আনা হয়েছে, সেখানে বলা হয়েছে যে অভিযোগ আনা মাত্র উনি নির্বাচন করতে পারবেন না, অভিযোগ আনা মাত্র চাকরি চলে যাবে। এইটা তো করা একেবারেই মানবাধিকারের লঙ্ঘন। যদি মানবতা বিরোধী অপরাধের বিচার যারা করছেন তারা কি মানবাধিকার লঙ্ঘন করতে পারেন? আমার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে, সেই অভিযোগটা প্রমাণিত হয় নাই, প্রমাণিত হওয়ার আগেই আমি নির্বাচন করতে পারবো না। আবার যে অভিযোগ প্রমাণিত হয় নাই, ভবিষ্যতে আমি খালাসও পেয়ে যেতে পারি, সেই অপরাধে আমার চাকরি চলে যাবে সাথে সাথে। চাকরি কেন যাবে? চাকরি যাওয়া কি কোনো শাস্তি নাকি? অপরাধের কোন আইনে বলা আছে যে আমি কোনো অপরাধ করলে আমার চাকরি যাবে আগে? এটা তো কোথাও বলা নাই। চাকরিচ্যুত হওয়া কিংবা চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে চাকরি ক্ষেত্রে কোনো অপরাধ করলে, এবং চাকরি কর্তা কেবল আমার চাকরি রদ করতে পারেন। রাষ্ট্র কি করে বলে দেয় আমাকে যে আমি কোথাও অভিযুক্ত হলে আমার চাকরি চলে যাবে? এটা কি বলতে পারে? যে 15 জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তাদের বিচার আসলে কোন আইনে হওয়া উচিত বলে আপনি মনে করেন?
আমার উচিত অনুচিত কিছু আসে যায় না, আমি আপনাকে এটা ব্যাখ্যা করেছি। আমার মনে হয় যে কিভাবে বিচার হওয়া উচিত আইনের লোক আমাদের সঙ্গে আছেন, তিনি ভালো বলতে পারবেন। আমি আইন যতটুকু বুঝি অতটুকু বলেছি, আমি তো লেইম্যান। এখন ধরেন আমি একজন সাধারণ মানুষ, আমার যে মতামতটা এটা সাধারণ মানুষের মতামত, এবং সাধারণ মানুষ হিসেবে আমি এটাই জানতে চাই যে আজকে ধরেন আমি একটা অপরাধ করেছি, আমার বিরুদ্ধে একটা ফৌজদারি অপরাধের অভিযোগ এসেছে, সাধারণ অপরাধ, মনে করেন আমি কাপটা আপনাদের এখান থেকে নিয়ে গিয়েছি, আপনি বললেন যে আমি এখান থেকে কাপ নিয়ে গেছি, এই অপরাধে আমার কি চাকরি যেতে পারে? পারে না। অথবা কেউ এসে অভিযোগ করলো যে আমি আপনাকে আমার কারণে আপনি নিহত হয়েছেন, কেউ দেখে নাই, কেউ জানে না, ওই মুহূর্তে প্রমাণিত হয় নাই, আমার কি চাকরি চলে যেতে পারে? আপনি বলেন তো, আপনি একজন সাধারণ মানুষ, আপনি বলেন তো, কেউ দেখেনি আমি কি অপরাধ করেছি, এখনো কেউ জানে না, তদন্ত চলছে, অপরাধ প্রমাণিত হবে, তার আগে কি আমার চাকরি চলে যেতে পারে? জি, নিশ্চয়ই আমি আপনার কাছে আসবো। আমি একটু যেতে চাই মেজর অবসরপ্রাপ্ত ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। আপনি একজন সাবেক সেনা কর্মকর্তা, একই সঙ্গে আইনজীবীও। গুম সহ বা গুরুতর যে কোনো অপরাধের বিচার সেটি সেনা আইনে তো সম্ভব নিশ্চয়ই, এটি একটু যদি বলেন। আর যে 15 জন সেনা সদস্যকে হেফাজতে নেওয়া হয়েছে কর্মকর্তা, তাদের বিচার আসলে কোন আইনে হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকের সমালোচক এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন। দেখুন, শুরুতেই আমি বলবো যে পৃথিবীর সমস্ত দেশে সেনা আইন থাকে, কারণ সেনাবাহিনীর ভিতরে কিছু অফেন্স হয় বলেই কিন্তু সেনা আইন থাকে, এবং সেনা আইনে কিন্তু বিদ্রোহ, দেশদ্রোহিতা, এটার বিচার হলো ফাঁসি। এবং সেইটা কিভাবে হয়? বাই ফর্মুলেটিং কোর্ট মার্শাল। 4 ধরনের কোর্ট মার্শাল থাকে বাংলাদেশ আইন অনুযায়ী। বাংলাদেশের যে মিলিটারি লটা রয়েছে এটা বেসিক্যালি 1911 সালে প্রণীত, সেই সময় ব্রিটিশ ইন্ডিয়ার আমলে। সেইটা পরে মডিফাই করে পাকিস্তান আমলে 1952। সেই 1952 সেই আইনের মাধ্যমে বাংলাদেশের যে সেনা আইন সেটা পরিচালিত হচ্ছে। এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এরকম ডজনস অফ আইন আছে যেগুলো আগেই এনঅ্যাক্টেড হয়েছে, কিন্তু শুধু ওই টাইম এবং পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশ বসিয়ে তারপর সেটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। এইটা গেল সেনা আইনের ব্যাকগ্রাউন্ড। আর আইসিটি যেটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, এই ইন্টারন্যাশনাল শব্দটা যে কোত্থেকে আসলো এইটা আমার এখনও বোধগম্য নয়, কারণ এটার নামের সাথে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল রয়েছে, কিন্তু এটা একটা ডোমেস্টিক ট্রাইব্যুনাল। সো এইটার ব্যাকগ্রাউন্ড থেকে, এইটার ব্যাকগ্রাউন্ড হলো যে 1973 সালে এই আইনটা এনাক্টমেন্ট হয়েছে। বেসিক্যালি 1971 সালে যারা যুদ্ধ অপরাধের সাথে জড়িত সেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু এইটা এনাক্টমেন্ট হয়েছে। তো সেখান থেকে কিছু মডিফাই করছে। আপনি জানেন যে শাহবাগের যে আন্দোলন হয়েছে সেটার মাধ্যমে একবার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, এবং এই 5ই আগস্টের পরে 3বার অ্যামেন্ডমেন্ট হয়েছে ইন দ্য মিন টাইম, এত শর্ট টাইমে। তার মানে এই আইনটির যে মেইন পারপাস ছিল সেইখান থেকে যখন সরে আসছে তখন এই প্রয়োজনগুলো আসছে যে এটা বারবার এটা অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে। এখন অ্যামেন্ডমেন্টটা কীভাবে হয়েছে? বাই ওয়ে অফ অর্ডিন্যান্স। যখন সংসদ সিটিং না থাকে, এখন সংসদ নাই, এবং এই অর্ডিন্যান্সগুলো যদি ভবিষ্যতের পার্লামেন্ট যদি পাস না করে তাহলে এটা নিয়ে কিন্তু আরেকটা বড় ধরনের কিন্তু একটা অ্যানোমালি সৃষ্টি হবে, বড় ধরনের কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন চলে আসবে। আইনটি কিন্তু তখন একটা ইনফ্রাকচুয়াস হয়ে যাবে, কারণ এরকম দেখা গেছে যে অর্ডিন্যান্সের মাধ্যমে যা কিছু করা হয়েছে সবগুলো যে পরবর্তী গভর্নমেন্ট পাস করে এরকম উদাহরণ নাই। তো এইখানে আমি আইসিটি ট্রাইব্যুনালে 3টি মামলা পরিচালনা করেছি অ্যাজ এ ডিফেন্স লয়ার এই ফেসিজমের সময়। যে তাদেরকে ওখানে আমরা দেখলাম যে এখানে এই আইনটা ডাইরেক্টলি কোনো ধারা ডাইরেক্টলি আল্ট্রা ভাইরাস টু দ্য কনস্টিটিউশন, অর্থাৎ কনস্টিটিউশনে যে রাইটস দেওয়া হয়েছে একজন বন্দি মানুষকে বিচারের জন্য সেটা অনেকটাই এখানে কার্যকরী নয়। যেমন এখানে সাক্ষী আইন কার্যকরী নয়, আপনি কোনো অর্ডার ডাইরেকশন এগেনস্টে আপনি অ্যাপিল করতে পারবেন না, যেখানে অন্য সব আইনে কিন্তু সেই বিধান আছে। আপনি ভূমি আইনে যে কোনো ছোট্ট একটা আদেশের বিরুদ্ধে অ্যাপিলে ডিভিশন পর্যন্ত আসতে পারবেন, এবং এখানে যে বিচার হয় না সেইটার প্রমাণ হয়েছে 5ই আগস্টের পরে যাদের ফাঁসি দণ্ড ছিল যে আমাদের এক নেতার, এছাড়া সবাই কিন্তু মুক্তি পেয়ে গেছে। তার মানে এই আইনটা আপনার 47-এর যেটা সেটা ডাইরেক্ট আল্ট্রা ভাইরাস টু আর্টিকেল 7 and 26 অফ কনস্টিটিউশন। 7 এবং আর্টিকেল 7 এবং আর্টিকেল 26-এ বলা হয়েছে, 7-এ বলা হয়েছে যে এই আইনের সাথে অন্য যে কোনো আইন অসামঞ্জস্য সেটা ডাইরেক্ট ভয়েড হবে। আর 26-এ বলেছে ফান্ডামেন্টাল রাইটস যেগুলো, সেই রাইটের যদি কোনো তার কন্ট্রাডিক্টরি যদি কোথাও কোনো আইন হয় সেটাও বাতিল হয়ে যাবে।
সো আপনি এই 7 এবং 26 বহাল থাকাকালীন আপনার 47-এর কীভাবে এফেক্ট নেবেন? এইটা কেন করা হয় না? এই কারণে ওই সময় যে সরকার থাকে, একটা বলা হয়ে থাকে, এবং ব্রিটেনের মতো জায়গায় বলে যে হাউস অফ লর্ডস মুভ উইথ দ্য শুজ অফ দ্য চ্যান্সেলর, অর্থাৎ যারা ক্ষমতায় থাকে তারা যেভাবে চায় সেইভাবে আইনের ব্যাখ্যা হয়। তো সেই জন্য আমি বলছি যে এখানে আপনি যেমনটি বলছিলেন যে 15 জন, আসলে 15 জন কর্মকর্তারা, এখানে হলো 23 জন কর্মকর্তা। আচ্ছা, এই 23 জনের ভিতরে আপনার 8 জন রিটায়ারমেন্টে চলে গেছে। তো সেনা আইনে বলা হয়েছে ঘটনাকালীন সময়ে যদি তারা কর্মরত থাকে ঘটনাকালীন, তাদেরকে তাহলে সেনা আইনে ট্রাই করা যায়। এখন কোন আইনে আপনি ট্রাই করবেন? সেনাবাহিনীর সদস্যরা 2 সেট আইনের আওতায়, একটা হলো সেনা আইন আর একটা হলো নর্মাল যে ন্যাশনাল আইন। সো এখন যে কোনো বিচার, যে কোনো অপরাধের বিচার করার জন্য একাধিক ফর্ম থাকে। মনে করেন হত্যা মামলা আপনি পেনাল করেও করতে পারবেন, নারী ও শিশু নির্যাতন আইনে করা যাবে এবং আইসিটিতেও করা যাবে। ধর্ষণ আপনি পেনাল করে করতে পারবেন, নারী শিশু আইনে করতে পারবেন, আপনি আইসিটিতে করতে পারবেন। এখন আপনি দেখেন যে 5ই আগস্ট যে ঘটছে, যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যে রেভলিউশন হয়েছে, তার মূল আকাঙ্ক্ষাটা কী ছিল? মূল আকাঙ্ক্ষাটা ছিল এমন একটি শাসন ব্যবস্থা যেখানে ফেসিজম সৃষ্টি হবে না, স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি হবে না, ন্যায্যতা থাকবে, সুশাসন থাকবে, ন্যায় বিচার থাকবে। সো আপনার ন্যায় বিচার নিশ্চিত করতে হলে তাদের আপনার সঠিক জায়গায় এমনভাবে বিচারটা করতে হবে যে এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না আসে। এই যে 3টে অ্যামেন্ডমেন্ট করা হলো, এর 3 নম্বর অ্যামেন্ডমেন্টটা একদম ফেসিজম আমলে যেভাবে অ্যামেন্ডমেন্ট হতো, স্বৈরতান্ত্রিক সমাজসভায় যেভাবে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, সেইটারই একটা প্রতিচ্ছায়া। তো আপনার এই 3rd অ্যামেন্ডমেন্ট আইসিটি, সেটা তো মানে ইতিমধ্যে কিন্তু এটা নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে। এটা দিয়ে আপনি তো ওই ফেসিজমের ছায়া এখানে চলে আসছে। কার বুদ্ধিতে কি কারণে এটা করলো আমি এটা জানি না, কার সাথে আলাপ করছে। এবং অ্যামেন্ডমেন্টের আগে সাধারণত যে কোনো আইন প্রণয়নের আগে অথবা অ্যামেন্ডমেন্টের আগে একটা পাবলিক ডিবেটের জন্য ওপেন করা হয়। আইদার আপনি ওয়েবসাইটের মাধ্যমে রিমার্কস ছাপেন অথবা ওপেন ফোরাম হবে, টিভি পত্রিকা মিডিয়া আলোচনা হবে, তাহলে ইউ ক্যান কাম টু দ্য রাইট পজিশন। তো হঠাৎ করে এই অর্ডিন্যান্সগুলো করা হয়েছে এবং এই অর্ডিন্যান্সটাই কিন্তু সবচেয়ে বড় ধরনের কন্ট্রোভার্সি সৃষ্টি করবে ইন ফিউচার। বলা প্রয়োজন, সম্ভবত বাংলাদেশ বড় একটা সুযোগ হারিয়েছে। ইউএনএ রিপোর্টটাই ছিল যে টপ গণহত্যাকারীদেরকে হেগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা সত্যিকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, নেদারল্যান্ডসের হেগ, সেইখানে পাঠাবার জন্য সুপারিশ ছিল। কে বা কাহারা এই সিদ্ধান্ত হলো? আসিফ নজরুল ভবিষ্যতে এটা কন্ট্রোভার্সিয়াল হবে। Why didn't you avail this opportunity for Bangladesh? It was an opportunity for Bangladesh because যারা সত্যিকারে অপরাধ করেছে তারা তো ইন্ডিয়া পালিয়ে গেছে। আজকে ইন্ডিয়া তাদেরকে প্রোটেক্ট করছে। যদি এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি এটা বিচার হতো হেগে, তখন কিন্তু ইন্ডিয়ার উপর একটা চাপ সৃষ্টি করা যেত। আপনি বাংলাদেশের জন্য এই সুযোগটা কেন নষ্ট করলেন? আপনি যে এই চ্যাম্পিয়নশিপ দেখাচ্ছেন আসিফ নজরুল সাহেব, আপনার এই চ্যাম্পিয়ন তো ধোবে টেকবে না। কারণ আওয়ামী লীগ 15 বছরে আইসিটির কোনো মামলা ফাইনালি তেমন 4-5 জন ওই ফাঁসি, পলিটিক্যাল কারণে ফাঁসি দেওয়া ছাড়া কোনো মামলা সেটেল করতে পারেনি। 2 দিন পরে আপনি হয়তো 5-6টা মামলা আপনি এখানে রায় দিবেন, সেগুলো তো সব এপিলে যাবে। এপিলে গেলে পরবর্তী সরকার কি মনোভাব নেয় সেটা আসলে এপিল শুনানি হবে কিনা, আর শুনানি আগে একজন মানুষ যে বছরের পর জেল খাটতে থাকবে, এখানে কোনো জামিন হয় না। তো এই সব মিলে সেনাবাহিনীর মানে সর্বোপরি আপনার ন্যাশনাল নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের একটা কোশ্চেন থাকে। সেনাবাহিনীর একটা সেন্টিটি আছে, সেনাবাহিনীর একটা মানে দেশের যে দেশীয় যে সার্বভৌমত্ব এবং স্বকীয়তা বজায় রাখার জন্য সাধারণ মানুষ থেকে আলাদা ট্রেনিং সবকিছু আলাদা। আইনের কাছে সবাই সমান, এই যে অপরাধ করলে সবার বিচার হবে, কিন্তু বিচারে যখন একাধিক ফর্ম থাকে তখন কিন্তু তাদেরকে কোর্ট মার্শাল করা যায়। আমি নিজে ভিকটিম, আমাকে 11 ঘন্টা নিয়ে ডিজিএফআই আটকে রেখেছিল ওখানে। আর একটি কথা বলবো যে would you call it গুম, enforced disappearance or illegal confinement? বলা হয়েছে এখানে জয়েন্ট ইন্টারোগেশন সেল, জয়েন্ট ইন্টারোগেশন সেলে তাদেরকে কে পাঠায়, কোন আইনের মাধ্যমে পাঠানো হলো, কারা পাঠালো, সেই কোশ্চেন তো সেটেল হতে হবে। এর বাইরেও বলতে হবে আমার ব্যক্তিগত নলেজে, যেহেতু আমি আর্মিতে চাকরি করেছি, যারা অপরাধ করেছে, অপরাধ প্রমাণ করতে হলে 2টা এলিমেন্ট লাগে। আইনের ভাষায় বলা হয় অ্যাক্টাস-রিয়া আর ম্যান্স-রিয়া। অ্যাক্টাস-রিয়া ঘটনাটা ঘটাতে হবে, ম্যান্স-রিয়া তার ইন্টেনশন প্রমাণ করতে হবে। সো এখানে অনেকে আছে যারা ধরে আনে নাই এবং তাকে রিলিজ করারও কোনো এখতিয়ার ছিল না। সেই জন্য আমি বলছি যে আজকে যদি সেনাবাহিনী বিভক্ত হয়ে পড়ে, নিরাপত্তা সংকট দেখা যায়, এটা কার এজেন্ডা? এটা ইন্ডিয়ার এজেন্ডা।
এটা রয়ের এজেন্ডা। আমরা বিচারের নামে কি রয়ের এজেন্ডা ফুলফিল করব, না সত্যিকারের বিচার করব? শুরুতে বলে রাখি, যে কোনো অফেন্ডার তার বিচার অবশ্যই করতে হবে। আমরা বিচারের নামে চ্যাম্পিয়নশিপ দেখাতে যে যেন আমরা রয়ের এজেন্ডা, এবং আজকে ওই আওয়ামী লীগ সময় অনেক আর্মি অফিসার ইনভলভ ছিল, এরকম অফেন্স সিভিলে হয়েছে। কে করেছে এটা? আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগের সাথে আর্মি সবসময় একটা পার্থক্য ছিল। শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন, আমি পাকিস্তান আর্মি দেখতে চাই না। এটা তো পাকিস্তান আর্মি না, এটা বাংলাদেশি আর্মি। সো আপনার সর্বাগ্রে বিচার করবেন, আমরা বিচার চাই, কিন্তু বিচার করে জাতীয় নিরাপত্তার সংকট সৃষ্টি না হয়, সার্বভৌমত্বের উপর আঘাত না আসে, সেটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি আবারও আপনাকে মেজর অবসরপ্রাপ্ত ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, আপনার কাছে সেই সেনা কর্মকর্তাদের বিচার ইস্যুটি নিয়ে আসি। তাহলে যেখানে আসলে সেনা আইনে বিচার হওয়ার এই ধরনের গুরুতর অপরাধের আইন রয়েছে, সেক্ষেত্রে আসলে সিভিল আইনে কেন সেটি? এটা সরকারের সিদ্ধান্ত। যেমনটা আগে বলেছি যে আওয়ামী লীগের সময় যে ৭৫-এর ঘটনাটা সিভিলে হয়েছে, সো যদি মনে করেন যে একাধিক ফর্ম যখন থাকে তখন সরকার সিদ্ধান্ত নেবে। সো আওয়ামী লীগ ডেফিনেটলি কমফোর্টেবল উইথ দ্য সিভিল কোর্টস। সো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে হত্যাকাণ্ড, সেটা কোথায় হয়েছে? কোর্ট মার্শালে। আপনি গুয়ান্তানামো বে নাম শুনেছেন, যুদ্ধকালীন যে অপরাধটা করেছে সেই গুয়ান্তানামো তাদেরকে ধরে কোথায় বিচার করেছে? সেই কিউবার গুয়ান্তানামো ব্যতীত কোন আইনে? আমেরিকান সামরিক আইনে, কোর্ট মার্শাল। কোর্ট মার্শালকে বরং আরো বলা হয় যে ক্যাঙ্গারু কোর্ট, কারণ এইখানে শাস্তি বেশি হয় এবং সঠিক শাস্তি হয়। আমার ব্যক্তিগত নলেজ আছে, যারা অপরাধ করেছে এই ইলিগাল কনফাইনমেন্ট, যেটাকে গুম বলা হচ্ছে, তাদের অনেকেই ঘুরে বেড়াচ্ছে। তার মানে তদন্তে একটা ফল্ট আছে এখানে। সো এই ঘুরে বেড়াচ্ছে, আমাকে ধরে নিয়ে গেছে 15 লং অফিসার, পরে এমএসপি ছিল, নারী ঘটিত কারণে সে পরে ডিসমিসড হয়েছে, মানে ফোর্স রিটায়ার্ড। তারপরে কর্নেল হাসানকে কে এনেছিল? একজন অফিসার ছিল এই গাইবান্ধার মাহবুবরা গিনির ভাই, 25 লং কোর্সের, তার নাম ব্রিগেডিয়ার সাজেদ। অনেকবার বলেছি, আবারও বলি, বিডিআরে বসে গুম করছে। এইখানে সে এই মিথ্যা ফাইলগুলো প্রস্তুত করত, এই সমস্ত অর্কেস্ট্রেশন করতো। সে কোথায়? কোনো তদন্তে তার নাম দেখছি না। সো আমার ব্যক্তিগত নলেজ, এই যে যারা পালিয়ে গেছে ইন্ডিয়া, এরা আসলে আসল অফেন্ডার, যার জন্য তদন্তরা। এই জন্য আপনি জানেন যে সভ্য দেশে কি হয়, যে যদি কোনো রেসপন্সিবল পার্সন জেলে থাকে, তাকে জেল থেকে ছুটি দেওয়া হয়। আপনি জানেন তারা শুক্র শনিবার বা উইকেন্ডে ছুটিতে যায়, ছুটিতে যেয়ে আবার আসে। ইভেন ভারতে সঞ্জয় দত্ত যখন জেলে ছিল, তাকে কিন্তু ওই দিনকে ছুটি দেওয়া হয়েছে, ছুটি কাটিয়ে আবার কিন্তু জেলে গেছে পরিবারের সাথে মানে দেখা সাক্ষাৎ করে। এখানে তো এইটা তো একটা জঙ্গল আদালত ছিল, এখন এটা কতটুকু ন্যায্যতার আদালত হবে সেটা আমরা দেখব। উই আর ভেরি ওয়াচফুল। কিন্তু 2009 থেকে 24 পর্যন্ত এটা একটা কেউ ফেরে না খালি হাতে খাজা পাওয়ার দরবারে, এইটা স্লোগান ছিল। সো এইখানে এই যে অফিসাররা, তারা রেসপন্সিবল পার্সন, তারা আর্মি অর্ডার দিছে, তারা চলে আসছে অর্ডার, তাদেরকে তো ডে অনে দে শুড বি গিভেন বেইল। বেল দিয়ে তারপরে বেল করার পরে আপনি যদি বিচার করেনও, আপনি আগে তাদেরকে বেল দেবেন, কারণ আপনার দেখাতে হবে যে ন্যায্যতা আছে। বেল দেওয়ার ক্রাইটেরিয়া কি? সে বিচার ব্যবস্থা অবস্ট্রাক্ট করবে না এবং যথাসময় বিচার কাজে সহায়তা করবে। তো তারা তো দে আর ক্যাপটিভ ইন দ্য হ্যান্ডস অফ আর্মি। সো আগের ওই জায়গাটা আসি। সেই জন্য আমরা বলি যে আর্মিতে যদি বিচার হতো, আজকে এই যারা অফেন্ডার, দোজ হু হ্যাভ কমিশন দ্য অফেন্স, তাদের অনেকে ঘুরে বেড়াবে না। আর্মির বিচার দ্রুত হবে, 3 মাসের ভিতরে এই বিচার হয়ে যাবে এবং দ্রুত বিচার হবে, এবং অরিজিনাল অফেন্ডার যারা, তারা এই বিচারের সম্মুখীন হবে। যার জন্য এই কথাটা আছে, সর্বোপরি বিচার ওখানেও হতে পারে, এখানেও হতে পারে, আইসিটিতে বাধা নাই, কিন্তু আপনার ফর দ্য সার্বিক বিবেচনায় আপনার জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্বের হুমকি এবং সার্বিক বিবেচনায় আমি মনে করি সরকারি সিদ্ধান্ত নিতে পারে। সিম্পলি তাদের যে তদন্ত হয়েছে, সেই তদন্তটা তারা আর্মি অথরিটির কাছে পাঠিয়ে দেবে যে ঠিক আছে তোমরা বিচার করো। কারণ এইখানে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী বাদে বাকি সবাই হচ্ছে আর্মি পার্সোনাল এবং তারা সার্ভিস কন্টিনিউটি ছিল। সেই ক্ষেত্রে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং ওই যে কুখ্যাত তারেক সিদ্দিকী, এই সবগুলোর কোর্ট মার্শাল হওয়া উচিত। এই কোর্ট মার্শাল হলে সঠিক বিচার হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। আমি যেতে চাই আব্দুল নূর তুষার, আপনার কাছে আসি। পিয়ারের দাবিতে জামাতের আন্দোলনকে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা একটি ফেসবুক পোস্টে বলেছে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, এবং আরও তিনি বলেছেন যে ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ভুল পথে নিতেই জামাত পিয়ারের দাবিতে আন্দোলন করছে। হঠাৎ করে আসলে মানে কেন এটি অনৈক্য, বা এটিকে কি বলবেন আসলে, এমন কথা হঠাৎ করে কেন আসলো? ঐক্য ছিল, কখনো ঐক্য ছিল না। আপনি একটু আগে যে আলোচনাটি হচ্ছিল, সেই আলোচনার মধ্যে দেখেন যে অনেকগুলি আইনের ব্যত্যয় আমরা শুনলাম, যেহেতু উনি আইন বোঝেন। তো
মূল বিষয়টি আসলে কি? মূল বিষয়টি হচ্ছে যে অন ডিউটি যদি কেউ কোনো অপরাধ করে থাকে, সেটা যে কোনো বাহিনীতেই, সেটা বাহিনীর অভ্যন্তরীণ আইনে বিচার হবার কথা, এবং এমন কোনো অপরাধ যেটা সিভিল অপরাধ হিসেবে গণ্য হবে, সেটা অন ডিউটি করলে সেটা সামরিক যে আদালত আছে সেখানে বিচার হওয়ার কথা। সেটাকে এড়িয়ে গিয়ে যাদেরকে আটক করা হয়েছে এর বাইরেও কিন্তু অপরাধী আছেন, এটা তারাও স্বীকার করেন যে এর বাইরেও অপরাধী আছেন বা অপরাধে অভিযুক্ত ব্যক্তি আছেন। কেননা এই দুইজন ব্যক্তি যে অভিযোগ করেছেন এর বাইরেও তো বহু মানুষ আছেন যাদের বিষয়ে অভিযোগ আসতে পারে। তো আপনি দেখেন বলা হচ্ছে যে আর কাউকে আটক করার পরিকল্পনা নাই, আর কাউকে সমন জারি করার পরিকল্পনা নাই, এরকম কথা বলা হচ্ছে। এটা উনি বলেন কিভাবে? কেননা এটা কি বিচারিক সিদ্ধান্ত না, এটা কি কোনো সরকারি সিদ্ধান্ত, কিংবা এটা কি কোনো ব্যক্তি বা কোনো একটি গোষ্ঠীর সিদ্ধান্ত? তা তো নয়। অপরাধের বিচার যদি হয় তাহলে সবার হবে, আরো হতে পারে, আরো হতে পারে। যে যে অফেন্স করেছে তুই এক মিনিট সময় নেই, এটা ভালো মানে আমি ভুলে গেছিলাম এটা। হাউ ক্যান হি দ্য প্রেস সেক্রেটারি সে দ্যাট আর কাউকে গ্রেফতার করবে না? হু ইজ হি? তো এই যে আমি যার বিরুদ্ধে নালিশ জানাইছি, শফিউদ্দিন, আকবর এবং সরওয়ার, সে তিনজন কোথায়? উনি এটা বলার কে যে আর কাউকে গ্রেফতার? তার মানে কি? তার মানে এখানে ম্যানিপুলেশন হচ্ছে। এখানে আসলে সংক্ষুব্ধ ব্যক্তি আছেন। যদি ম্যানিপুলেশন হয় তাহলে সেখানে ন্যায় বিচার হওয়ার কোনো ন্যায় বিচার আমি সেটা বুঝি না। উনি নিজেই সংক্ষুব্ধ। বহু বছর আগে আমি তার সঙ্গে পরিচিত হয়েছিলাম একটা টক শোতে, আজকে আবার দেখা হলো। বহু বছর আগে, প্রায় 15-16 বছর আগে। তো যে জায়গাটাতে ছিলাম, আপনি যে প্রশ্নটি করেছেন নাহিদের, এবার আসি। অনৈক্য তো শুরু থেকেই ছিল। ঐক্য কি ছিল? যে দলগুলি এই ঐকমত্য কমিশনে গিয়েছেন তাদের মধ্যে কি তাদের রাজনৈতিক আদর্শের ঐক্য আছে? জামাত ইসলামের সাথে কি বিএনপির রাজনৈতিক আদর্শের ঐক্য আছে, কিংবা বিএনপির সাথে এনসিপির? এনসিপি হচ্ছে সবচেয়ে নতুন দল। ঐকমত্য কমিশন আগে হয়েছে না এনসিপি আগে জন্ম নিয়েছে? তাই না? এনসিপির বয়স 7 মাস, কিন্তু এই ঐকমত্যের বিষয়টা তো আমরা একদম শুরু থেকে শুনে আসছি যে এইখানে একটা কমিশন হবে, সংবিধান সংস্কার হবে। এইটা তো একেবারে শুরুর থেকে আমাদেরকে বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা এবং তার কিন্তু নাহিদ ইসলাম হঠাৎ করে আসলে এখন জামাতকে কেন বলছে যে কেন বলছেন? নাহিদ ইসলাম এই জন্য রাজনৈতিক প্রতারণা করছেন পিয়ার দাবি। নাহিদ ইসলাম যেটা বলছেন উনি ব্যাখ্যা করতে পারবেন, কিন্তু এই অনৈক্যের যে বিষয়টি, যখন এনসিপি হাজির ছিল এই ঐকমত্য কমিশনের বৈঠকে, তখন কেন ওইখানে উপস্থিত অন্যান্য দলগুলির সামনে তারা এই অভিযোগটা করেন নাই যে জামাত রাজনৈতিক প্রতারণা করছে, অথবা রাজনৈতিক প্রতারকের সঙ্গে আমরা বসবো না? ওনারা তো এর সাথে বসবো না, ওর সাথে যাব না, এটা হলে নির্বাচন করব না, শাপলা না পেলে ভাত খাবো না, এরকম অনেক আন্দোলন দাবি করেছেন। তো পিআর ওইরকম একটা আন্দোলন, ওইটাও যেমন অযৌক্তিক, শাপলা না পেলে নির্বাচন করব না, এটাও অযৌক্তিক। এখন ধরেন জামাত যদি বলে যে শাপলা চেয়ে এইভাবে কথা বলা, এটাও একটা প্রতারণা। এই যে প্রতারণা শব্দটা, এই প্রতারণা শব্দটা কিন্তু ভয়ঙ্কর। মানে হচ্ছে ডিসিভ করা, মানে আমি মনে যা ভাবি মুখে সেটা বলি না, অথবা মুখে যা বলি মনে সেটা ভাবি না, এবং আমি আপনাকে ঠকাচ্ছি। এরকম একটা ঠকানোর রাজনীতির অভিযোগ এসেছে। এখন যদি আমরা প্রশ্ন করি যে এই রাজনীতি তো অন্যদের বেলায় অভিযুক্ত হতে পারেন তারা বিভিন্ন বিষয়ে দাবি উত্থাপন করবার কারণে, যেমন ধরেন আমি একটা সহজ কথা বলি, সামনে নির্বাচন, 1% ভোট আগে থেকে নিয়ে স্বতন্ত্র প্রার্থীকে দাঁড়াতে হবে। কোন দল তো এটা বলছেন না যে এই আইনটা তুলে দাও। এই যে